আজ লেজি নুনে ক্রিস্টাল হেলমেট, শ্রীযুক্ত অদৃশ বর্ধন মহাশয়ের লেখা। ডাক্তার শান্তনু সরখেল মনের ডাক্তার। জন্মেছিলেন নেহাতি এক গণ্ডগ্রামে। বাবা ছিলেন সম্পন্ন চাষি। গোয়ালের গরু আর মাঠের ফসল দেখাশোনা করার জন্য তিনি ঠিক করেছিলেন 5 ছেলের মধ্যে মেজ ছেলেকেই এই কাজে লাগাবেন। অন্য ছেলেদের চেয়ে মেজ ছেলের মাথা নাকি একটু মোটা, কিন্তু গাছে চড়তে আর মাঠে ঘুরতে পোক্ত। কিন্তু শান্তনু সরখেলের বড়দা বাদ সাধলেন। তিনি কলকাতায় ডাক্তারি পড়তেন। মেজ ভাইয়ের বুদ্ধি কম, এটা তিনি মানতে রাজি হলেন না। ছুটিতে বাড়ি এসে যেদিন শুনলেন গাঁয়ের মোড়লদের সঙ্গে পরামর্শ করে বাবা ঠিক করেছেন শান্তনুকে চাষি বানাবেন, তারপরে তিনি ভাইকে নিয়ে কলকাতায় চলে গেলেন। একই মেসে রয়ে গেলেন 2 ভাই। বাবা রেগে টং হয়ে গিয়ে খরচ পাঠানো বন্ধ করে দিলেন। বড়দার তাতে বইই গেল। খান কয়েক টিউশনি ধরে মেসের খরচ আর পড়ার খরচ তুলে নিলেন। মুচিপাড়ার নেবুতলা পার্কের কোণের সেই মেসবাড়ি থেকে মাসখানেক ভয়ের চোটে রাস্তাতেই বেরোননি শান্তনু। তারপর দাদার কৃপায় একটু একটু করে লেখাপড়ায় ডুবে গেলেন। শুরু করেছিলেন শশীভূষণ দে স্ট্রিটের কর্পোরেশন ফ্রি স্কুলে, শেষ করলেন বিলেতের কলেজে। বড় ডাক্তার হয়ে ফিরলেন কলকাতায়। এখন তিনি লেকের পাড়ে সাদার্ন এভিনিউতে একটা বিরাট বাড়ি বানিয়েছেন। 2 ছেলের বিয়েও দিয়ে দিয়েছেন। তারাও মনের ডাক্তারি করে। 70 বছর বয়সে শান্তনু সরখেল ঠিক করলেন এবার অবসর নেবেন। কিন্তু একে পরের চাকরি করা যে ইচ্ছে করলেই রিটায়ার করবেন? রুগীরা তাকে ছাড়বে কেন? চাপের চোটে তিনি রুগী দেখা চালিয়ে গেলেন বটে, কিন্তু সংখ্যায় কমিয়ে আনলেন। রোজ 10টি রুগীর বেশি দেখতেন না। তাও বিশেষ ধরনের রুগী হওয়া চাই, নইলে তার মন উঠবে না। কথায় বলে পাগলের ডাক্তাররা শেষ পর্যন্ত নিজেরাই পাগল হয়ে যায়। শান্তনু সরখেলও নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছিলেন, নইলে বিশেষ ধরনের রুগী খোঁজবার জন্যে লোক লাগাবেন কেন? তার মাইনে করা লোক হাসপাতাল থেকে, নার্সিংহোম থেকে, অজপাড়াগাঁ থেকে বিদঘটে রুগী ধরে আনত। তিনি তাদের নিজের মেন্টাল হোমে রেখে বিনা পয়সায় চিকিৎসা করতেন। কাগজেও বিজ্ঞাপন দিতেন। যারা ভয়ানক মাথামোটা হয়ে জন্মেছে, যাদের লোকে জরদকব আর অকর্মার ধারী বলে দুচ্ছাই করে, তারা যেন তার কাছে চলে আসে। ছোট বড় সব কাগজেই ফলাও করে তিনি বিজ্ঞাপন দিতেন, অথচ খুব একটা সাড়া পেতেন না। কারণ সত্যি যারা জরদকব তারা ওই বিজ্ঞাপনের মানে বুঝতে পারত না। তাদের আত্মীয় স্বজনেরাও জন্মস্তক মাথা মোটাদের পেছনে খামোখা সময় নষ্ট করতে চাইত না। মাইনে করা লোকটা চাকরি রাখবার জন্যে তার বোকা আবিষ্কার করে যেত বটে, তাদের ধরে বেঁধে নিয়েও আসত। কিন্তু ডক্টর শান্তনু সরখেল তাদের পরীক্ষা করেই বাদ দিয়ে দিতেন। কারণ আস্ত গবেট তারা কেউই নয়, এসেছে শুধু টাকা ঘুষ খেয়ে। গুজব জিনিসটার পাখা আছে, নিজেরাই উড়ে গিয়ে লোকের কানে ঢুকে যায়। লোকে তা বিশ্বাসও করে। শান্তনু সরখেলের সৃষ্টি ছাড়া খেয়াল লক্ষ্য করে গুজব রটাতে লাগলো তাঁরই পেশার ডাক্তাররা। ঈর্ষায় যারা জলে তারাই এবার কোমর বেঁধে লাগলো গুজব রটনায়। শান্তনু ডাক্তার বুড়ো বয়সে নিজেই পাগল হয়েছেন। নিছক রটনায় বা তাকে বলা যায় কি করে? শান্তনু ডাক্তারের কাণ্ড কারখানা তো আর স্বাভাবিক ছিল না। সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়ির ছাদের 3খানা ঘরে তিনি ল্যাবরেটরি আর মেন্টাল হোম বানিয়েছিলেন। ছাদে ওঠা দরজায় সব সময় তালা লাগিয়ে রাখতেন। ছেলেদের ছাদে উঠতে দিতেন না। শুধু খাবার সময় নিচে নামতেন, নইলে নয়। নিচের তলার ঘর থেকে ছেলে বউ নাতি নাতনিরা টের পেত গভীর রাতেও ছাদে পায়চারি করছেন শান্তনু সরখেল। রাত 2-3টের সময় শুতে নামতেন নিচের তলায়। ভোর হতে না হতে আবার চলে যেতেন ছাদে।
রুগী থাকলে তাদের খাবার দাবার পর্যন্ত নিজে ওপরে বয়ে নিয়ে যেতেন, এঁটো বাসন নিজেই নিচে নামিয়ে নিতেন। তারপর যখন বিচ্ছিরি গুজবগুলো ডানা মেলে উঠতে লাগলো চারিদিকে, তখন হাজার বিজ্ঞাপন দিয়েও আর রুগী পেলেন না শান্তনু। মাইনে করা লোকটার বুজরুগি ধরতে পেরে তাকেও দূর দূর করে তাড়িয়ে দিলেন। রুগী দেখব না, এই বায়না ধরেছিলেন তিনি 70 বছর বয়সে। এখন রুগীর অভাবে বুঝি তিনিই রুগী হয়ে গেলেন। চিন্তায় পড়ল ছেলেরা, তারাও তো মনের ডাক্তার। বাবার মাথা যে বিগড়েছে তা তারা বুঝেও কিছু করতে পারল না, কেননা শান্তনুর মেজাজও ইদানিং বিগড়েছে। চিরকাল তিনি নরম ধাতের শান্ত পুরুষ, এখন তিনি কড়া ধাতের জবরদস্ত মানুষ। চিরকাল কথা বলতেন খুব আস্তে, এখন কথা বললে বাড়ি ঘর দৌড় কাঁপতে থাকে। চিরকাল তার মুখে হাসি ভাসত, চোখ স্নিগ্ধ থাকত, এখন ঠোঁট বেঁকিয়ে দাঁত খিঁচিয়ে কটমট করে তাকান। পাগল না হলে এমনিভাবে কেউ পাল্টে যায়? মাস কয়েক পরে দেখা গেল নতুন এক উপসর্গ। সারা রাত ধরে আপন মনে কথা বলে যেতে লাগলেন শান্তনু সরকার। ছাদের বন্ধ দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে ছেলে বউ নাতি নাতনিরা শুনল, বাড়ির কর্তা শুধু যে নিজের মনেই বকে যাচ্ছেন তা নয়, উনি যেন কার সঙ্গে কথা বলছেন। অথচ ছাদের ঘরে আর তো কেউ থাকে না, রুগী তো একটাও নেই। নিস্তব্ধ রাতে কিন্তু স্পষ্ট শোনা গেছে তিনি খুব আস্তে কথা বলে যাচ্ছেন আরও একটা লোকের সঙ্গে, ঠিক আগের মতন শান্ত গলায়, গলা না চড়িয়ে। দূর থেকে তাই পরিষ্কার বোঝা যাচ্ছে না যে তিনি কি বলছেন, তবে কথার আভাসে বোঝা যাচ্ছে কখনো সাই দিচ্ছেন, কখনো প্রশ্ন করছেন, কখনো অভয় দিচ্ছেন। ভালো থাকার সময়ে রুগীদের সঙ্গে যেভাবে কথা বলতেন ঠিক সেইভাবে। ভোরের দিকে হাসি হাসি মুখে শান্তনু নেমে আসতেন নিচের তলায়, কিছু খেয়েই এক ঘুম ঘুমিয়ে নিয়ে ফের উঠে যেতেন ছাদে। ছাদের চাবি কখনো কাছছাড়া করতেন না। তাঁর স্ত্রী মারা গেছেন অনেক আগেই। বিপদনিক মানুষটাকে দেখভাল করার ভার তাঁর ছেলেদের ওপর এবং বৌমাদের ওপর। তিনি কিন্তু তাদের দেখলেই শুধু মিটি মিটি হাসতেন, কোনো কথা বলতেন না। নাতি নাতনিরা তার হাসি দেখে ভুলে যাবার পাত্র নয়। নাতির বয়স 14 আর নাতনির বয়স 13। একজনের নাম ধুলো, আরেকজনের নাম বালি। আদর করে এই নাম রেখেছিলেন শান্তনু ডাক্তার। নাতি ধুলো আর নাতনি বালি দুজনেই তার চোখের মণি। ছেলে আর ছেলের বউরা একদিন সলা পরামর্শ করে তাই ধুলো আর বালিকেই লিলিয়ে দিল শান্তনুর পেছনে। শান্তনু তখন ঘন্টা তিনেকের ঘুম ঘুমিয়ে উঠে ছাদে যাওয়ার তোড়জোড় করছেন। এমন সময়ে ধুলো আর বালি এসে তাকে চেপে ধরল দুদিক থেকে। নাতি বললে, দাদু, আমি তো তোমার পায়ের ধুলো। নাতনি বললে, আর আমি তোমার দু চোখের বালি। মতলবটা কি? ট্যাকি চাবিতে হাত বুলিয়ে নিয়ে বললেন শান্তনু। মস্ত ডাক্তার হয়েও তিনি ধুতির ভক্ত। বালি বললে, গ্যারাকলে পড়েছি। কি গ্যারাকল? নাতি নাতনিদের সঙ্গে এই সব ভাষাতেই কথা বলতেন শান্তনু। পালিশ করা সমাজে যেসব শব্দ চলে না, সেসব শব্দ ফুসফুস করে বেরিয়ে আসে শান্তনুর মুখ দিয়ে। আর ধুলো আর বালি পাল্লায় পড়লেই এমন হয়। এতদিন এরা ছিল দার্জিলিংয়ের হোস্টেলে, বাড়ি ছিল ঠান্ডা, এখন বাড়ি বেশ গরম। ধুলো বললে, গ্যারাকলে আমিও পড়েছি দাদু। দাদু বললেন, কি গ্যারাগল সেটা বলবি তো? ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছি। মানে? চোখ সরু হয়ে গেল শান্তনুর। পড়ার চাপে এরম হচ্ছে কিনা জানি না, কিন্তু নতুন লোক দেখলেই সিঁটিয়ে যাচ্ছি, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। বটে বটে, কাওয়ার্ড হয়ে যাচ্ছিস। এক্স্যাক্টলি দাদু,
বালির হয়েছে অন্য বিপদ। ও আস্তে আস্তে মাথা মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ দাদু, কোনো ব্যাপারেই মাথা খেলাতে পারছি না, সব গুবলেট করে ফেলছি। তাহলে তো তোদের ব্রেন পরীক্ষা করতে হয়, বলেই যেন সামনে নিলেন শান্তনু। না না, ব্রেন টেন ঠিকই আছে, তোরা 5 জনের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দে, সব ঠিক হয়ে যাবে। এই মৌকাটা কি কেউ ছাড়ে? ছাদে ওঠার এই তো সুযোগ। দাদুর গলা জড়িয়ে ধরে বালি বললে, ব্রেন? হ্যাঁ, ব্রেনটাই তো গোলমাল করছে দাদু। কপাল টিপ টিপ করছে, রক দপ দপ করছে, মাথার মধ্যে ঘ্যাঁচড় ম্যাচড় ইলেকট্রিক ফ্ল্যাশ চলছে মনে হচ্ছে। লক্ষণ ভালো মনে হচ্ছে না। পাগল হয়ে যাচ্ছি না তো দাদু? বালাই ষাট। একটু ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ বসো, বলেই ভোঁ করে উঠে গেলেন ছাদের সিঁড়ি বেয়ে। মুখ চাওয়াচাই করে বসে রইল ধুলো আর বালি। তাদের বাবা মায়েরা ওষুধ ধরেছে দেখে দরজা দিয়ে উঁকি দিয়েই নেমে গেল আরও নিচের তলায়। খ্যাপা বাবা তাদের দেখলেই যদি বিগড়ে যান। একটু পরেই ট্যাঁকে চাবি খুঁজতে খুঁজতে নেমে এলেন শান্তনু। তার হাতে এখন একটা বাজারের থলি, তার মধ্যে ভারী মতন কিছু একটা রয়েছে। থলি থেকে বের করলেন একটা হেলমেট। স্কুটারে আর মোটর সাইকেলে চড়বার সময়ে যে হেলমেট মাথায় দিতে হয় প্রায় সেই রকম, কিন্তু সারা গায়ে গোল গোল কাঁচ আর যন্ত্রপাতি বসানো, অনেক বোতাম, অনেক মিটার। কম্পিউটারের সামনে টাইপরাইটারের মতন যেমন কিবোর্ড থাকে, তেমনই কিবোর্ড রয়েছে হেলমেটের পেছন দিকে। তার উপর ছোট্ট মনিটরও রয়েছে, চলতি কথায় যাকে বলা হয় টিভি স্ক্রিন। ধুলো আর বালি হাঁ করে হেলমেটের চেহারা দেখে নিয়ে বললে, এটা নিয়ে কি করবে দাদু? তোদের মাথায় পরাবো। কেন? ব্রেনগুলো চেহারা দেখব, স্ক্যানিং করবে। কি বলতে গিয়েও থেমে গেলেন শান্তনু সরকেল। ধুলো আর বালি বুঝল দাদু আসল রহস্যে আসতে চাইছেন না। দাদু যে বদ্ধ পাগল, বাবা মায়েদের এই বিশ্বাস তারা মানতে চায়নি। দাদুর ব্রেন যে সৃষ্টি ছাড়া, তিনি যে একটা জিনিয়াস, এইটাই তারা জানে। এটাও জানে যে জিনিয়াসদের চিরকালই লোকে পাগল বলে মনে করে এসেছে। চোখে চোখে চেয়ে নিল ধুলো আর বালি। দাদু তখন মাথা নিচু করে হেলমেটের কলকবজা টিপছেন। রং বেরং আলো জ্বলছে আর নিভছে। মনিটরে তেরা বেঁকা উদ্ভট লাইন আর নকশা ভাসছে। তারপরই কোঁ কোঁ করে একটা আওয়াজ ভেসে এলো হেলমেটের ভেতর থেকে। মুখ তুলে দাদু বললেন, রেডি? কার ব্রেন আগে দেখবো বলো? আমতা আমতা করে ধুলো বললে, দাদু ওটা কি? হেলমেট? এ কিরকম হেলমেট? এটা ক্রিস্টাল হেলমেট। হেলমেটে সারা গায়ে অনেকগুলো হিরে, পান্না, চুনি, মুক্ত এইরকম জাতীয় বস্তু ছিল বটে। রং বেরঙের আলো জ্বলছে তাদের নিচে, ফলে অদ্ভুত মায়াময় মুকুটের মতন মনে হচ্ছে গোটা হেলমেটটাকে। এমন মুকুট এই পৃথিবীর কোনো সম্রাট কখনো দেখেননি। পেলে সঙ্গে সঙ্গে মাথায় পড়তেন নিশ্চয়ই। আসতে বলল ধুলো, এ কিরকম ক্রিস্টাল? মণিমুক্ত বলে তো মনে হচ্ছে না। খুট করে একটা বোতাম টিপে ক্রিস্টাল হেলমেটকে অন্ধকার করে দিলেন শান্তনু। বললেন, তোদের কৌতূহল বড্ড বেশি। ছোটদের কৌতূহল না মেটানোটাও একটা পাপ। কাউকে জিনিস দেখায়নি, বুঝতে পারবে না বলে। আর একটা বিপদ আছে, ডক্টর ফ্যাচাংয়ের স্পাইরা টের পেলে। বলেই থেমে গেলেন শান্তনু সরকেল। ধুলো আর বালি চুপ করে চেয়ে রইল। দাদুর মুখ যখন খুলেছে, একটু একটু করে সব রহস্যই ফাঁস হবে। চাপ দিলে বরং মুখে কুলু পাঁটতে পারে না। ক্রিস্টাল হেলমেটের গায়ে হাত বুলোতে বুলোতে
অন্যমনস্ক হয়ে গেলেন শান্তনু ডাক্তার। তোরা এই যুগের ছেলে মেয়ে, তোদের মাথা আমার মতন মোটা নয়, তোদের বাবাদের মাথার চেয়েও ধারালো। তোরা শুনে রাখ, সুইস আল্পসের নাম নিশ্চয়ই শুনেছিস? গড় গড় করে বলে গেল ধুলো। সাউথ সেন্ট্রাল ইউরোপের পর্বতমালা 80,000 স্কোয়ার মাইল জায়গা জুড়ে রয়েছে। সুইজারল্যান্ডের মাঝখান দিয়ে দক্ষিণ দিকে যখন গেছে তখনই তার নাম হয়েছে সুইস আল্পস। তোর ব্রেনটা খুব খারাপ বলে মনে হচ্ছে না, এত ব্যাপার জানলি কি করে? মুখস্থ বিদ্যে দাদু। এই আল্পস পর্বতমালা সৃষ্টি হয়েছিল কি করে তা কি জানিস? বালি বললে, কেন জানবো না? চাপের চোটে পৃথিবীর খোসা কুঁচকে গুটিয়ে ঢেউকে লেগেছিল। চাপ এসেছিল পৃথিবীর ভেতর থেকে, বাইরে থেকে। বাইরের চাপের জন্য দায়ী হিমবাহরা। তোর ব্রেনেও ডিফেক্ট আছে বলে তো মনে হচ্ছে না। ধুলো আর বালি প্রায় একই সঙ্গে বললে, তোমার ব্রেনের মতন। সন্দিগ্ধ চোখে তাকালেন শান্তনু। হেলমেটটা থলির মধ্যে ঢুকিয়ে নিয়ে বললেন, তোরা স্পাই? আমরা? চোখ বড় করে ফেললে ধুলো। বালি প্রায় কেঁদে ফেলে আর কি। আমি স্পাই? এত বড় কথাটা তুমি বলতে পারলে? তোদের বাবার মায়েরা লেলিয়ে দিয়েছে, ঠিক কি না? ওরা তো আমাকে পাগল ঠাউরেছে। আস্তে আস্তে আর কথা বলতে পারছেন না শান্তনু ডাক্তার। চোখ শক্ত হচ্ছে, গলা চড়ছে। দাদুর এরকম চেহারা কখনো দেখেনি নাতি নাতনিরা। নরম ঠান্ডা স্নেহময় যে দাদুকে ধুলো আর বালি এতদিন দেখেছে, এ দাদু সে দাদু নয়, অন্য মানুষ। ভয় পেয়ে গেল দুজনেই। মুখ শুকিয়ে আমসি, বুক ঢিপ ঢিপ করছে। কড়কড়ে গলায় শান্তনু সরখেল বললেন, ঠিকই ধরেছি, তোদের জানতে পাঠিয়েছে ওই দুটো উজবুক। উজবুক মানে নিজেরই দুই ছেলে। তা বুঝেও ভয়ের চোটে মাথা হেলিয়ে সাই দিয়ে গেল ধুলো আর বালি। মাথা নামিয়ে কি ভাবলেন শান্তনু সরখেল। তারপর আবার বললেন কড়কড়ে গলায়, ভেবেছিলাম কিছু না জানিয়েই চলে যাব। কেউ তো বুঝলো না, বুঝবেও না, স্টুপিডের দল। তার উপর আবার ফেউ ঘুরছে ডক্টর ফ্যাচাঙের। ডক্টর ফ্যাচাঙের ঠিকানা দাও না, ঘেচাং করে ক্যারাটে ঝাড়ব। ফস করে বলে উঠল ধুলো। তোদের কম্য নয়। ফ্যাচাং এই কলকাতার মাফিয়াদের ডন। ধাপা চিনে পাড়ায় তার ঘাঁটি কোথায় পুলিশই তা জানে না। সে চায় আমার এই হেলমেট, পৃথিবীটাকে কবজায় আনবে বলে। আর আমি চাই তাকে পৃথিবী থেকে সরাতে। না পারলে আমিই সরে যাব। আমাকে কেউ চায় না, কেউ আমাকে বুঝল না। বলতে বলতে গলা ধরে এলো শান্তনু সরখেলের। চাহনি ঘোলাটে হয়ে এলো। এমনিতেই ছানির প্রলেপ পড়েছে চোখে, এখন সেই চোখ হলো ছলছলে। বালি বললে, দাদু আমাদের বলো, আমরা ঠিক বুঝব। ধুলো বললে, দাদু তুমি কোথাও যেও না। দাদু বললেন, আজ রাত ঠিক 12টায় ছাদে যাবি, কেউ যেন জানতে না পারে। প্রমিস? প্রমিস প্রমিস। রাত 11টায় সারা বাড়ির আলো নিভে গেল। মটকা মেরে দুটো ঘরে শুয়েছিল ধুলো আর বালি। ওরা বড় হয়ে গেছে, 3 তলার আলাদা ঘরে থাকে। রাত 12টা বাজতেই দুজনে ঘর থেকে বেরিয়ে এলো। ওদের ঘরের পাশে দাদুর ঘর ফাঁকা। ছাদের সিঁড়ির দিকে এগুলো পা টিপে টিপে। সিঁড়ির মাথায় অন্ধকার। নিচের ধাপ থেকে দেখা যাচ্ছে আবঝা এক মূর্তি। দাদু দাঁড়িয়ে আছেন, কথা বললেন না। ছাদের দরজা খুলে ছাদে গিয়ে দাঁড়ালেন। ধুলো আর বালি চৌকাঠ পেরিয়ে এলো। দরজা বন্ধ করে তালায় চাবি ঘুরিয়ে দিলেন। চাবিটা ধুলোর হাতে দিয়ে বললেন, যত্ন করে রাখো। তোমার কাছে রাখবে না? না, এসো। পাশাপাশি 3টে ঘর ছাদে, সব ঘরেই আলো নিভনো। প্রথম ঘরটায় নাতি নাতনিকে নিয়ে ঢুকলেন শান্তনু সরখেল। আলো জ্বালালেন না।
ওদের হাত ধরে নিয়ে গিয়ে একটা সোফায় বসিয়ে দিলেন, নিজেও বসলেন সেই সোফায়। খোলা দরজা দিয়ে দেখা গেল ছাদ আর আকাশ। অমাবস্যার অন্ধকারে শুধু নক্ষত্র দেখা যাচ্ছে। ঘরের কোথায় কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে ঘরটা নিছক বসবার ঘর নয়, তার চাইতেও বেশি করে মনে হচ্ছে ঘরে আরও কিছু আছে, এমন কিছু যা ধুলো আর বালিকে নজরে রেখেছে। দাদুকে মাঝে বসিয়ে ধুলো আর বালি দুপাশ থেকে তার দুহাত চেপে ধরল। শান্তনু সরখেল বললেন, ভয় নেই। ঘরে আর কে আছে দাদু? ধুলোর প্রশ্ন। কে আছে না কি আছে? না মানে জীবন্ত কেউ নেই, তবে একজন আছে। গা হিম হয়ে এলো ধুলোর। বালির অবস্থা আরও খারাপ। শান্তনু সরখেল বললেন, আগে আল্পসের গল্পটা বলিনি, হাতে বেশি সময় নেই। তোরা তো জানিস ইউরোপের ট্যুরিস্টের কাছে আল্পস একটা স্বর্গভূমি, মস্ত একটা প্লেগ্রাউন্ড। আমি যখন ইউরোপে ছিলাম আমিও গেছিলাম সেখানে অ্যাডভেঞ্চার করতে। পাহাড়ে চড়ার মজা আলাদা জিনিস। 7-8 হাজার ফুট ওপরেও বড় বড় পাইন গাছ, 12,000 ফুট ওপরে তুষার, পাথরের খাঁজে খাঁজে গুপ্তধন। গুপ্তধন? ধুলোর প্রশ্ন। ভয় ভাঙছে দাদুর গল্প বলার ঢঙে। ঝকমকে ক্রিস্টাল, সে এক ফ্যান্টাসি, না দেখলে চোখে ঘোর লাগবে না। শীতে লম্বা রাতে এই ক্রিস্টাল গুপ্তধনের খোঁজে চোরা অভিযানের গোপন প্রস্তুতি চালায় ডাকাবুকোরা। শীতের শেষে যখন বরফ গলতে শুরু করে তখন শুরু হয় বসন্ত অভিযান। কোথায় কোথায় ক্রিস্টাল থাকতে পারে সে খবর কাউকে জানায় না। কখনো কখনো হেলিকপ্টারকেও কাজে লাগানো হয়, স্পাইদের ধোঁকা দেওয়া হয়। ক্রিস্টাল যেখানে দেদার সেখানে যেন পৌঁছতে না পারে। মানুষ যেখানে যেতে পারে না হেলিকপ্টার সেখানে পৌঁছে যায়। 2000 ফুট নিচে লেভেলে আল্পসে যেখানে যত ক্রিস্টাল ছিল সব লোপাট হয়ে গেছে। এখন রয়েছে ওপরের লেভেলে, হানা দেওয়া হচ্ছে সেখানেই। আল্পসের আশ্চর্য ক্রিস্টাল গোটা পৃথিবীকে মাতিয়ে দিয়েছে। দম নিতে একটু থামলেন শান্তনু সরখেল। অন্ধকার ঘর এখন থমথম করছে। আবার শুরু করলেন, আমি ক্রিস্টাল খুঁজতাম হিমবাহের গায়ে, গর্তে আর ফাটলে তুষার সরিয়ে। পাহাড়ে চড়তে গিয়ে মরতে মরতে বেঁচে গেছি, তবুও হাল ছাড়িনি। একদিন একটা খোঁদলে পেলাম অদ্ভুত এক গাদা ক্রিস্টাল। পৃথিবীর আদিম অবস্থায় অজানা শক্তিদের হাতে যাদের সৃষ্টি, তাদের ভেতরেও যে অদ্ভুত কসমিক শক্তি রয়ে গেছে তা বুঝলাম ডাক্তারি শুরু করার পর। ম্যাগনেটিক হিলিংয়ের নাম নিশ্চয়ই শুনেছিস। শরীরে নানান জায়গায় চুম্বক বুলিয়ে নাকি নানা রকম জটিল রোগ সারিয়ে দেওয়া যায়। আমি তারই নকল আরম্ভ করেছিলাম ক্রিস্টাল বুলিয়ে, স্রেফ খেয়াল, মানসিক চিকিৎসার অঙ্গ হিসেবে। রুগী মনে করত তার মাথায় আর সারা শরীরে জড়িবুটির মতন মন্ত্রপুত পাথর বোলানো হচ্ছে। আশ্চর্য ব্যাপারটা লক্ষ্য করেছিলাম প্রথম থেকেই। প্রায় সব রোগীরই কিছু না কিছু উপকার হয়েছে। তখনই খটকা লেগেছিল আমার মনে, নিছক মনের ব্যাপার নিশ্চয়ই নয়, ক্রিস্টালের কারসাজি থাকাও অসম্ভব নয়। লক্ষ কোটি বছর আগে তৈরি অজানা শক্তিদের কিছু কিছু নিশ্চয়ই রয়ে গেছে ক্রিস্টালদের মধ্যে। গোপনে গবেষণা শুরু করেছিলাম তখন থেকেই। কাক পক্ষীকেও টের পেতে দিইনি। রিটায়ার করতে চেয়েছিলাম ওই কারণেই। খুব জটিল রুগী ছাড়া দেখতাম না শুধু একই মতলবে ক্রিস্টালদের ক্ষমতা কত দূর যেতে পারে তা যাচাই করবার জন্য। দেখলাম এদের ক্ষমতা অসীম, নাগাল ধরবার ক্ষমতা আমার এই মোটা মাথায় নেই। তখন কম্পিউটারের যুগ এসে গেছে, চিপসের জয় জয়গার আরম্ভ হয়েছে। আমি সব যন্ত্রপাতি লাগিয়ে বানালাম ক্রিস্টাল হেলমেট। লক্ষ গুণ বেড়ে গেল ক্রিস্টালদের ক্ষমতা। প্রথম দিনের কথাটা বলি।
গভীর রাতে ক্রিস্টাল হেলমেট মাথায় লাগিয়ে ছাদে বেরোতেই মাথার মধ্যে গুনগুন আওয়াজ শুনলাম, যেন অনেক পোকামাকড় ঘ্যানর ঘ্যানর করছে। তারপরে সব ঘ্যানঘ্যানানি জুড়ে মুড়ে গিয়ে পরিষ্কার বাংলা হয়ে গেল। পৃথিবীর ডাক্তার, তোমাকে আমরা চাই। আমি বললাম, তুমি কে? কণ্ঠস্বর বললে, নক্ষত্র লোকের বাসিন্দা। যে গ্রহের ঠিকানা এখনো তোমরা পাওনি, আমি সেখান থেকেই কথা বলছি। আমাদের ঠিকানা পেলে কি করে? এই ছায়াপথের সব গ্রহের খবর আমাদের রাখতে হয়। হ্যাঁ, সাধু। এবার বলো তো, মতলবটা কি? বিজ্ঞান নিয়ে বেশি ভাবতে গিয়ে আমাদের এই গ্রহ পাগলে বোঝাই হয়ে গেছে। বেশ হয়েছে, চিকিৎসা করাও। পাগলে ডাক্তার যে নেই এখানে। সে কি? হ্যাঁ, তাই তোমাকেই চাই। যে ক্রিস্টাল দিয়ে হেলমেট বানালে, ওই ক্রিস্টাল এ গ্রহে নেই। আশ্চর্য, ওই ক্রিস্টালের শক্তি দিয়ে তুমি পাগলামি সারিয়েছ, আমাদেরও নাগাল ধরে ফেলেছ। কিভাবে? আমরা যে কোনো বস্তুকে চোখের নিমেষে ব্রহ্মাণ্ডের যেখানে খুশি পাঠাতে পারি, কিন্তু সেই বস্তুকে ধরে নেওয়ার মতন জিনিস সেই ঠিকানায় থাকা দরকার। তোমার হেলমেটের ক্রিস্টালদের সেই ক্ষমতা আছে, তাই আমার কথা ঝট করে শুনতে পেলে। এবার আমাকে দেখতেও পাবে। বলতে না বলতেই সে এসে হাজির হলো আমার সামনে। প্রথমে দেখলাম খানিকটা ধোঁয়া আমার সামনে, তারপর দেখলাম তাকে। বিকট চেহারা দেখেই আমি চেঁচিয়ে উঠেছিলাম। সে বললে, ভয় পেও না, আমি জীবন্ত নই, রোবট। রোবটের চেহারা যে এই রকম হয় তা জানা ছিল না। যাই হোক, তারপর থেকেই সে এখানে আছে, এই ঘরে। বেশ ছিলাম দুজনে। এখান থেকে ওর সঙ্গে গিয়ে ওদের গ্রহের পাগলদের চিকিৎসাও করে আসছিলাম ক্রিস্টাল হেলমেট দিয়ে। এমন সময় শুনলাম একালের দস্যু সর্দার ফ্যাচাং খবর পেয়েছে আমার ক্রিস্টাল হেলমেটের। এই হেলমেট শুধু পাগলামি সারায় না, ব্যক্তিত্বও বাড়িয়ে দেয়। মিনমিনে লোককে জবরদস্ত করে তোলে। আমি কীরকম হয়ে গেছিলাম তা দেখে তো আমার ছেলে আর বৌমারাই ভড়কে গেছিল। মাফিয়া ডন ফ্যাচাং ঠিক করেছে সামনের ইলেকশনে তার স্যাঙাত ক্রিমিনালদের ক্যান্ডিডেট করে নামাবে। ক্রিস্টাল হেলমেট পরিয়ে তাদের প্রত্যেককে সুভাষ বোস, সিআর দাস, জওহরলাল নেহেরু, জ্যোতি বসুর মতন ভালো ভালো বক্তা করে তুলবে। পার্লামেন্টে নিজেদের এমপি ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজেই প্রাইম মিনিস্টার হয়ে বসবে। তারপর রাষ্ট্রসংঘ বিজয়ও হতে পারে। পৃথিবীর এত বড় সর্বনাশ আমার এই অপয়া হেলমেটের জন্য হবে, আমি তা চাই না। দুঃসংবাদটা আমার এই ভিন গ্রহের রোবট বন্ধুই আমাকে দিয়েছিল। সমাধানটাও অবশ্য সে বাদলে দিয়েছে। এক ঢিলে দু পাখি মারা হবে। ক্রিস্টাল হেলমেট বগলে করে এ গ্রহে সে গ্রহে যাতায়াত করার দরকারটা কি? একেবারেই থেকে যাব সেই গ্রহে। পাগলরাও ভালো হয়ে উঠলে আরও বড় বৈজ্ঞানিক হবে তারা। ছায়াপথের একমাত্র পাগলের ডাক্তার হয়ে দাঁড়াবো আমি। শান্তনু সরখেল থামলেন। ঘর একেবারে নিস্তব্ধ। ধুলো আর বালি স্পষ্ট বুঝল তাদের দাদু সত্যি পাগল হয়ে গেছেন। বাবা মায়েরা একটুও বাড়িয়ে বলেনি। কিন্তু পাগলের সঙ্গে তর্ক করতে নেই, সায় দিয়ে যেতে হয়। তাই ধুলো আগে বলল, হ্যাঁ সেইটাই ভালো। বালি তারপরেই বলল, তুমি এক্ষুনি যাও। অমনি গম গমে খ্যানখ্যানে গলা শোনা গেল অন্ধকারের মধ্যে, তাহলে তো বাধা কেটেই গেল, চলো হে ডাক্তার। হুশ করে একটা আওয়াজ হলো। অন্ধকার কোণ থেকে একটা ছায়ামূর্তি এগিয়ে এসে শান্তনু সরখেলকে পাঁজা কোড়া করে তুলে নিয়ে দৌড়ে চলে গেল ছাদের মাঝখানে। ওই অবস্থাতেই ক্রিস্টাল হেলমেট মাথায় পড়তে পড়তে চেঁচিয়ে বললেন শান্তনু, বিদায় বিদায় বলেই মিলিয়ে গেলেন ফোঁস করে। ছাদ বিলকুল ফাঁকা। এতক্ষণে ধুলো বুঝল কেন ছাদের চাবি তার হাতে দিয়ে গেছেন দাদু। বালিকে হিড় হিড় করে টানতে টানতে দৌড়ে এলো দরজার সামনে। তালা খুলেই হুড়মুড় করে নেমে এলো দোতলায়। মা বাবাদের ঘুম থেকে টেনে তুলে বললে, এই মাত্র কি ঘটে গেল ছাদে। কেউই এক বর্ণ বিশ্বাস করল না।
কিন্তু ছুটে এলো চাঁদে, কাউকেই সেখানে পাওয়া গেল না। তখন ঘোর সন্দেহ হলো বাবা মায়েদের। উদ্ভট কল্পবিজ্ঞান পড়ে ছেলে মেয়ে দুটোর মাথাতেও ব্যারাম দেখা দেয়নি তো? বেশ, তা না হয় হলো, কিন্তু খোদ শান্তনু সরকেল গেলেন কোথায়? তারা চেপে ধরল ধুলো আর বালিকে। সত্যি করে বল, কি হয়েছে, কি দেখেছিস? তারার আলোয় যা দেখেছি তা এঁকে দেখাতে পারি বলে ঝটপট পেন্সিল স্কেচ করে ভিনগ্রহী সেই বিদঘুটে রোবটের ছবিটা এঁকে দিল ধুলো। শুনলেন তো একটি কল্পবিজ্ঞানের গল্প। অদৃশ বর্ধন কল্পবিজ্ঞানের গল্পের একজন মহান লেখক। যদি আমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঈশ্বরের করুণায় অনেক ভালো থাকবেন। নমস্কার।